শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় আবারও আলোচনায় স্যাংশন। এ বিষয়ে আলাপ করবার জন্য চারজন সম্মানিত অতিথি আমাদের সাথে আজকে রয়েছেন। এই আলোচনায় বিভিন্ন পেশায় তারা রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক এবং রাজনীতিবিদ। আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হব। স্টুডিওতে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। রয়েছেন ডক্টর জামাল উদ্দিন চৌধুরী, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সচিব। এবং আমাদের সাথে রয়েছেন এএফপির ব্যুরো চিফ জনাব শফিকুল আলম। এছাড়া অনলাইনে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। আপনাদেরকে যথার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। প্রথমেই প্রফেসর ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় আবারও আলোচনায় স্যাংশন। আপনি জানেন, সঙ্গত কারণেই আমাদের আজকের এই আলোচনার অবতারণা বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা ব্যাপকভাবে রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার জন্ম দিয়েছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব। ধন্যবাদ আমির ভাই, এবং ধন্যবাদ আমার সাথে প্রাজ্ঞ আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা। এটিএন বাংলা কলাকুশল সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রথমেই শুরু করছি আপনার এই আলোচনার আবারও আলোচনায় স্যাংশন। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা নতুন করে হয়তো একটা আপডেট আসছে, কিন্তু এই স্যাংশনটি মূলত অনেক আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বা ভিসার উপর নিষেধাজ্ঞা, এই কথাগুলো তো নির্বাচন পূর্ববর্তী সময় বলেছেন। আজকে যেটা নতুন করে আলোচনায় আসছে সেটা হচ্ছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সাহেবের ওপরে এবং তার পরিবারের উপরে। এটি আসলে আমার যতটুকু মনে পড়ে, এটি অ্যাকচুয়ালি আল জাজিরাতে পয়লা ফেব্রুয়ারি 2021 সাল এই উপরে বিশদ একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, এবং সেই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সেখানে তার যে মানে দুর্নীতি এবং দুর্নীতির সাথে তার যে জড়িত থাকার সম্পৃক্ততা এবং তার সাথে তার ভাই বা পরিবারের যে অন্যান্য সদস্যদের কথাগুলো আসছে, সেটি তৎকালীন সময়ে আসলে অনেকে বলেছেন যেটা আসলে নিছক একটি প্রচার, এটা সত্যতা আসলে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আজকে বাস্তবিক পক্ষে যেটা আসছে সেটি কিন্তু এর সত্যতা না থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এই নিষেধাজ্ঞা ব্যক্তির উপরে কখনোই আরোপ করতো না। আমি একটু ফিরে যাই, সেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কখন এই স্যাংশনটি আরোপ করে। আসলে দুটি ধারায় তারা স্যাংশনগুলো আরোপ করে থাকেন। প্রথমত হচ্ছে একটি রাষ্ট্রপতির ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যেটিকে আপনার প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন বলা হয়, এবং যেটি ধারা হচ্ছে 7750। আরেকটি হচ্ছে আপনার অ্যাপ্রিসিয়েশন অ্যাক্ট, যেটি মূলত আপনার 7031। তো আজিজ সাহেব যে স্যাংশনের আওতায় বলেছেন সেটি হচ্ছে দ্বিতীয় ধারা, এবং সেখানে বলা হয়েছে যে ব্যক্তিগত দুর্নীতি এবং তার যে দুর্নীতির সাথে সহায়তা করা এবং একই সাথে আপনার সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোর উপরে যে মানে কার্যক্রমের দুর্বলতা, এই জায়গাতে তার একটা প্রভাব সৃষ্টি করা, এবং যার ফলে এটি মূলত সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এই নিষেধাজ্ঞা কিন্তু আরোপ করে না। আর এখানে আরেকটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে পাবলিক ডেজিগনেশন। আমি এই জিনিসটি উল্লেখ করতে চাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ব্যক্তি পর্যায়ে যখন স্যাংশনটা দেয় তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা গোপন রাখা হয় এবং ব্যক্তিকে হয়তো সেটা জানানো হয়। এই পাবলিক ডেজিগনেশনের অর্থ হচ্ছে যে জনসমক্ষে প্রকাশ করা। তার মানে এটি জনসমক্ষেই কিন্তু প্রকাশ করেছেন। এটার কারণ হচ্ছে তারা যে কথাটি বলে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের ধারায়, সেটি হচ্ছে যে আপনার পৃথিবীতে আসলে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রাষ্ট্র কখনোই দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হতে পারে না। সেই কারণে এটি জনসমক্ষে নিয়ে আসা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে
যে এটি হয়তো আজিজ সাহেব এর আগেও আপনার জাজিরাতে উনি আপনার ডয়চে ভেলে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আজকেও আমি সময় টিভিতে ওনার একটা সাক্ষাৎকার দেখেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ উনি আমি দেখেছি সময় টিভিতে, তো উনি পূর্বাপর একই কথাগুলো বলেছেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে যিনি দুর্নীতি করেন বা দুর্নীতির সাথে জড়িত থাকেন, না এখন আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তি আজিজ এবং সরকারের সাথে সম্পৃক্ততার মানে সরকার আমি এখানে বিব্রত কিভাবে হয় কিংবা এই বিষয়গুলো যদি একটু আমি এই জায়গাতে আসি। সেটা হচ্ছে যে আজিজ সাহেব দায়িত্ব গ্রহণ করেছেন 2018 সালের 25শে জুন এবং উনি দায়িত্ব শেষ করেছেন 2021 সালের 23 জুন পর্যন্ত। আপনি এখানে লক্ষ্য করবেন যে উনি যে ওনার পদবি ব্যবহার করে এই ক্রাইমগুলোর সাথে উনি জড়িত ছিলেন, এটি সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এই স্যাংশন কিন্তু আসার কথা নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর সাথে সরকারের জড়িত থাকার প্রসঙ্গটি কীরকম, কারণ উনি যখন সেনাপ্রধান ছিলেন তখন তো সরকার ছিল দেশে এবং এখনও সরকার রয়েছে। তো সঙ্গত কারণেই সেই সরকার এর তত্ত্বাবধানে কিন্তু এই কাজগুলো হচ্ছে, বিশেষ করে তার যে ভাই ফ্যামিলির যে মেম্বার, বিশেষ করে তার আপনার হারিস এবং তার জোসেফ, যেটি দেখা গেছে যে আপনার তার ভাই একজন মনে হয় ক্রিমিনাল অফেন্স করেছিলেন এবং সেটি দায়মুক্তি দিয়েছেন। সেখানে কিন্তু এই স্যাংশনে উল্লেখ করা হয়েছে যে জবাবদিহিতা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আজিজ সাহেব এখানে ভূমিকা রেখেছেন, তার পদবীর ভূমিকা। আরেকটি জিনিস এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আপনি দেখবেন যখন উনি বিজিবিতে ছিলেন 2012 সালে, তখন এই বিজিবিতে থাকাকালীন অবস্থায় ওই সময়ের কিছু সেনা কর্মকর্তা জুনিয়র লেভেলের তারাও কিন্তু এই জায়গায় আল জাজিরাতে কিছু রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকার প্রচার হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল এবং জাতীয় ঐক্যের একটা প্রতীক এবং এটি জন্মলগ্ন থেকে বিশেষ করে স্বাধীন বাংলাদেশে এটি কিন্তু সুনাম তারা অক্ষুণ্ণ রেখেছে এবং দেশে বিদেশে অনেক সুনাম তারা অর্জন করেছে। বিশেষ করে 1988 সাল থেকে যখন পিস কিপিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মার্কিন জাতিসংঘের ভূমিকা রাখে, বর্তমান সময়ে এটি অব্যাহত রয়েছে। কিন্তু আমি এখানে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে এরকম যে এই সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়েছে নিঃসন্দেহে। তার এই সেনা আপনার কাছে মনে হচ্ছে আমি আরেকটি কথা বলে নিই, শেষ করে নিই। সেটি হচ্ছে যে সরকার কেন বিব্রত? সরকার ডেফিনেটলি বিব্রত। আমরা একটু শুনে আসি সরকার বিব্রত কিনা, আপনি আবার পরবর্তীতে বলবেন। এই কারণেই আমি কি শেষ করব? জি, এখন আমি আবার শুনবো আপনার কাছে। অধ্যাপক অপু উকিল, সার্বিকভাবে যে আলোচনা হচ্ছিল সরকার বিব্রত সেটি বলছেন, আপনার কাছে কি মনে হয়? অনেক কথা উনি বলেছেন স্যাংশন সম্পর্কে, ওনার কথার মাধ্যমে বাংলাদেশের মানুষ অনেকটা জানতে পারলো। কারণ হচ্ছে এই দেশের স্যাংশন শব্দটা আগে বেশি প্রচলিত ছিল না, যদিও 2004 সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস মার্টিয়ার্টি তারেক রহমানের বিরুদ্ধে স্যাংশন আরোপ করেছিল এবং সেখানে স্যাংশনটা ছিল এইরকম। হোয়াইট হাউসে ওয়াশিংটন ডিসিতে চিঠি লিখে জানিয়েছিলেন উনি যে একটি কুখ্যাত ব্যক্তি, দুর্নীতিবাজ, চরম দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে এই স্যাংশন আনার জন্য বলা হয়েছিল এবং আমেরিকায় নিষিদ্ধ করেছিল। আজ পর্যন্ত তারেক রহমান আমেরিকা যেতে পারেন না। সেই সময়ে এই যখন বিএনপি 5 বার দুর্নীতিতে ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হচ্ছিল, সেই সময় কিন্তু এদেশের মানুষ এই স্যাংশন শব্দটা সেভাবে বোঝেনি। তার মূল কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল। তো আওয়ামী লীগ সরকার অপপ্রচার, মিথ্যাচার বা সত্যটাকেও জনগণের কাছে যে নিয়ে যাবে, এই যে বিএনপি যে অপকর্ম করেছে, অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে কি হচ্ছে সেগুলো কিন্তু আওয়ামী লীগ করেনি। তাদের দাবি ছিল মানুষ হত্যা বন্ধ করো, জঙ্গিবাদ বন্ধ করো, হাওয়া ভবন বন্ধ করো, এই ধরনের ইস্যু ভিত্তিক জনগণের কল্যাণ করো। তো এগুলো নিয়ে কখনো কথা, দুর্নীতি বন্ধ করো এটা। তো সেই স্যাংশনটা পরবর্তীতে অনেকের উপরেই হয়েছে, যেটা নিয়ে কোনো শোরগোল হইচই ছিল না। এই কারণে এই যে এবারও আমেরিকা শুধুমাত্র বাংলাদেশের সাবেক সেনা প্রধানের বিরুদ্ধেই নয়, অনেক দেশেই অনেক ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই স্যাংশন আরোপ করেছে, যেটা তারা করে থাকে ধারাবাহিকভাবে, প্রতি বছরই করে থাকে। এবং সাউথ আমেরিকার নিকারাগুয়ার সরকারের 2.5 শতাধিক
250 শতাধিক কর্মকর্তা বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তো এই যে তারা করেছে, মানে বিভিন্ন কারণে তারা করেছে। এখন এখানে এই ভিসা নীতি নিয়ে নির্বাচনের আগে আমরা যেটা দেখেছি যে 2024 নির্বাচনের আগে ভিসা নীতিগুলো, মানে যখন নিষেধাজ্ঞাটা আহ, আহ, আরোপ করা হলো আমেরিকা থেকে, তখন বিএনপি থেকে মনে করা হলো যে এই ভিসা নীতি বা এই স্যাংশনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য একটি পথ পেয়ে গেল, সুযোগ সৃষ্টি হয়ে গেল, আর হইচই ফেলে দিল। আজকেও দেখবেন মির্জা ফখরুল এমন হইচই করছেন এটা নিয়ে, কিন্তু উনি ভুলেই গেছেন যে ওনার সরকারের, ওনার যে দল করেন সেই দলের যে মহাসচিব, উনি স্যাংশন নিয়ে আজও দিব্যি লন্ডনে অবস্থান করছেন এবং বাংলাদেশে মুচলেকা দিয়ে এমন ভাবে বলছেন যে নিজেরা যে স্যাংশন খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন, বসে আছেন, সেটা বেমালুম ভুলে গেছেন। আর এই সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধানের ব্যাখ্যাটা উনি কিভাবে প্রেস কনফারেন্সে দিচ্ছেন, ওনার এই কথাগুলো যখন আমি শুনছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে উনি যেই দল করেন আদর্শকে বিসর্জন দিয়ে উনি গুরু মারা শিষ্য, গুরুর কথা বলছেন না, উনি জনগণকে বিভ্রান্ত করছেন, ধোঁকাবাজি দিচ্ছেন। আমি মূল কথাটা বলতে চাই এটাই, স্যাংশন দিতেই পারে, বিভিন্ন কারণে দিতে পারে, বিভিন্ন উদ্দেশ্য থেকে দিতে পারে, তাদের সাথে নীতির মিল না হলে পরে, উদ্দেশ্য সফল না হলে নানাবিধ কারণে দিতে পারে। কিন্তু বাংলাদেশটা আজ দুর্নীতি হচ্ছে কিনা, বাংলাদেশটা এগিয়ে গেছে কিনা, বাংলাদেশটা ভালো আছে কিনা, সেটার বিচার করার চূড়ান্ত দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের। রাইট, আমরা শুনবো আবার আপনার কাছে। কোন দেশ না, আমি শেষ করছি। জি প্লিজ। এবং এই জন্য আপনি যেটা বলছিলেন যে সরকার বিব্রত কিনা, সেনাবাহিনী বিব্রত কিনা, কেন তারা বিব্রত হবে, কেন সরকার বিব্রত হবে? এখানে ব্যক্তিগতভাবেই জেনারেল আজিজ সাহেব এটা নিয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবেই তার বিবৃতি প্রদান করেছেন এবং উনি ডিটেলস বলেছেন ওনার ভাইদের সম্পর্কে। যেটা বলেছেন, ভাই যেটা বললেন যে দায় মুক্তি দিয়েছে, হ্যাঁ দায় মুক্তি দিয়েছে, সেটা ওনারা বলছে যে জবাবদিহিতা নাই। দায় মুক্তির সাথে জবাবদিহিতার প্রশ্নটা কেন আসবে? আমাদের সংবিধান যেটা বলছে, রাষ্ট্রপতির ক্ষমার বিধানটা আমাদের আছে, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। বিএনপির সময় ক্ষমা করেছেন, বিএনপির সময় এটা হয়েছে। হঠাৎ করে আজকে এই জেনারেল আজিজ সাহেবের ভাইকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন বলে বলছেন যে এটা জবাবদিহিতা নাই, এই শব্দটাও বোধগম্য হলো না। ব্যক্তিগতভাবে আজিজ সাহেব তার দায় দায়িত্ব নিয়ে উনি বলেছেন আমার সন্তানরা আমেরিকা পড়ে না, আমেরিকা না গেলে আমার কিছুই আসে যায় না। আর উনিও বিশদ ব্যাখ্যা দিয়েছেন ওনার বিরুদ্ধে আগে কি হয়েছে, এখন কি হয়েছে। কাজে এই দায় দায়িত্ব ওনার, এখানে সরকার বিব্রত হওয়ার কিছু নাই। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমি আবারও আসবো আপনার কাছে। জনাব শফিকুল আলম, আপনার বক্তব্য শুনবো। এই যে স্যাংশনের বিষয়টি নতুন করে রাজনীতিতে এক ধরনের আলোচনার তো জন্ম দিলই, সার্বিকভাবে আপনি কিভাবে দেখছেন? না, এটার তো অনেকগুলো দিক আছে। প্রথম দিকটা হচ্ছে যে স্যাংশনটা আসলো কখন। ডোনাল্ড লু দেখেন গত সপ্তাহে তো ভিজিট করে গেলেন, 3 দিনের ভিজিট, অলমোস্ট মানে 2 দিনের একটু বেশি। তো ওইখানে কিন্তু দেখেন উনি ফুচকা খাচ্ছেন, উনি উমেন মানে ওনার যে, এবং উনি কিন্তু বলছেন যে আমরা রিবিল্ড করতে চাই, মানে আস্থার জায়গাটা আবার ওনারা পুনরুদ্ধার করতে চান। ওনারা মনে করছেন যে আওয়ামী লীগের সাথে বা এই রুলিং পার্টির সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই জায়গাটা ওনারা রিপেয়ার করবেন। তো ওই রিপেয়ারের জায়গা থেকে এটা যদি দেখেন যে যেতে না যেতে একটা স্যাংশন আসলো, হ্যাঁ এটা ঠিক, এটা একটা অনেকটা সিম্বলিকও বলতে পারেন। এটা যে কতটা এফেক্টিভ সেটা নিয়ে কিন্তু ডাউট আছে, অনেকগুলো কারণে এটা ডাউট আছে। একটা হচ্ছে যে তার তো পলিটিক্যাল ভ্যালু নাই। উনি গিয়েছেন 2021 সালে, তার সত্যিকার অর্থে এফেক্টিভলি ওনার পলিটিক্যাল, মানে আপনি বলতেছেন যে উনি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আন্ডারমাইন করেছেন। ওকে, যখন উনি আর্মি চিফ ছিলেন মেবি দ্যাট ইজ ট্রু, বাট রাইট নাও মানে 4 বছর পর, প্রায় 3 বছর পরে এসে এই প্রশ্নটা কেন, ঠিক না? বা ওনাকে মানে সত্যিকার অর্থে ওনাকে স্যাংশন দিয়ে আপনি মানে অ্যাচিভটা কি করবেন? একটা বার্তা হয়তো দিতে, হ্যাঁ না, এটা বার্তাটা কতটুকু, আপনি কাকে বার্তা দিচ্ছেন?
উনি কি গত ইলেকশনে উনি জড়িত ছিলেন, বা গত ডেমোক্রেটিক প্রসেসের সাথে উনি জড়িত ছিলেন? কোনো প্রার্থীও ছিলেন না, রাজনৈতিক হ্যাঁ, দলের সাথে সরাসরি যুক্ত ছিলেন এইটার না। জন্য ওনার যেটা আমি যেটা মনে আমি যে এটার আপনি যদি ইমপ্লিকেশন দেখেন তাহলে যেটা হচ্ছে যে বাংলাদেশের আর্মিতে ওনার মানে এই যে এই স্যাংশনটা দেওয়ার কারণে আর্মিতে, যেমন ধরেন আর্মিতে যখন চিফ বানানো হয় অবশ্যই তাকে তো অনেক ধরনের স্ক্রুটিনির মধ্যে দিয়ে আসতে হয়। এই জায়গাটা একটু মানে একটা ধরনের মানে আমার মনে হয়েছে যে এটা ইউএস এই জায়গাটাকে ফোকাস করতে চাচ্ছে কি না, যে ওনার অ্যাপয়েন্টমেন্টটা কতটুকু ইয়ে ছিল, ঠিক না এটা। আদারওয়াইজ ধরেন ওনার তো উনি আওয়ামী লীগও করেন না, উনি পলিটিক্যালি খুবই ইনএফেক্টিভ একটা লোক, রুলিং পার্টির সাথে উনি নাইও, আওয়ামী লীগের সাথে তো উনি নাই। হ্যাঁ, আর যদি ইমপ্লিকেশন ধরেন তাহলে হ্যাঁ, যে ডোনাল্ড লু এইটা বলে গেলেন রিসেট করতে চাচ্ছেন, রিবিল করতে চাচ্ছেন, পেছনে ফিরে তাকাতে যে চাচ্ছেন না। আবার উনি এই স্যাংশনটা আসলো যতই সিম্বলিক্যালি যত ছোটই হোক, তা এটার মধ্যে কি তাহলে কি কোনো ডাউট আছে, বা এই যেই কথাটা হয়েছে। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে ফরেন মিনিস্টার উনি কিন্তু এটাই খুব ম্যাচিউরড ওয়েতে বলেছেন যে ওকে ওনারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এবং আগে আমরা জানতাম, এটা আমরা জানতাম, এবং উনি বলছেন যে আমরা অলরেডি ইউএস এর সাথে অনেক বিষয় নিয়ে কাজ করছি। উনি কিছু কিছু এরিয়াও বলছেন যে আমরা কোথায় কোথায় কাজ করছি। আর মির্জা ফখরুলের ক্ষেত্রেও আমি বলবো যে ম্যাচুর ভাই উনি ওনার পার্টি মেনদেরকে বলেছেন যে ডোন্ট রিড টু মাচ ইনটু দিস থিংস। আর আরেকটা যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে ইউএস আসলে এত এত স্যাংশন দিয়ে অ্যাচিভটা কি করছে গ্লোবালি, হ্যাঁ, বা ওরা তো ধরেন এই যে ইসরায়েলি, আমি অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনার কাছে আবার শুনবো, আমি একটু শুনে আসি। ডক্টর জামালউদ্দিন চৌধুরী, আপনার কাছে শুনবো, যে আলাপটি হচ্ছিল আপনার কাছে কি মনে হয়? জি, আমি ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যারা এখানে আলোচকবৃন্দ আছেন, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আজকে যে আলোচনাটি আপনি শুরু করেছেন যে পয়েন্টে, সেটা হচ্ছে যে আল জাজিরা, ভাই বলেছেন যে আল জাজিরার বিষয় নিয়ে এই একটা আল জাজিরার যে একটা রিপোর্ট হয়েছে সেটার উপর ভিত্তি করে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ এগিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বৈত নীতি, এগুলো কিন্তু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আল জাজিরাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনোদিনও খুব ভালোভাবে রিকগনাইজ করে না, বিকজ আল জাজিরা মোস্টলি কিন্তু সাম্প্রদায়িকতা বিষবাষ্পকে অনেকটা উস্কে দেয় প্রায় সময়, এবং এখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৎকালীন সরকারকে বিতর্কিত করার জন্য আল জাজিরা যে রিপোর্টটি করেছে তখন কিন্তু সবাই কিন্তু খুব ভালোভাবে বুঝেছিল, যার কারণে এটি নিয়ে খুব বেশি মানুষ, বাংলাদেশের মানুষ খুব বেশি মাতামাতি করেনি, কিছুদিন হয়েছিল তারপরে বন্ধ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন নিয়েছে? অথচ মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে 2018 সালের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে যে সেখানে পিএনপি এবং অন্যান্য দলগুলো অংশগ্রহণ করেছিল, তারা মাত্র 60টি সিটে তারা নির্বাচনে জিতেছিল। এটি তাদের একটা গাত্রদাহের একটা বিরাট তৈরি হয়েছে। আসলে এখানে বাংলাদেশে বর্তমানে যে উন্নয়ন, সেই উন্নয়নের একটা ঈর্ষণীয় একটা পর্যায়ে চলে গেছে বাংলাদেশ বিশ্বের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এটি হয়েছে, তার দূরদর্শী সম্পন্ন নেতৃত্বের কারণে হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই বিষয়ে কি মানুষ ঈর্ষাকাতরতায় ভুগছে কিনা সেটা দেখার বিষয় আছে। কারণ এখানে আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইলিনয়ের গভর্নর, সে কিন্তু কি করেছে, একজন সিনেটে যখন একজন মারা গেল সিনেট সদস্য, তাকে যে রিপ্লেসমেন্ট করার যে একটা সিস্টেম তাদের দেশে আছে, যে গভর্নর সেখানে মনোনয়ন দেয়, সেই মনোনয়ন কিন্তু ইলিনয়ের গভর্নর ঘুষ নিয়েছিল। তো তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কী করেছে, কতটুকু করেছে সেটা, সেই বছরই প্রায় 40 জনকে তারা ধরেছে দুর্নীতি যে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এমন নয়। আজকে যে জেনারেল আজিজ সম্বন্ধে বলা হচ্ছে বিষয়গুলো, জেনারেল আজিজ কোন সময় কাজ করেছেন দেখুন আপনি। যখন বিডিআর বিদ্রোহ হলো, সেখানে 57 জন অফিসারকে হত্যা করা হলো, এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেখানে বিএনপির নেতারা সেখানে জড়িত ছিল, স্পষ্টভাবে সেটা তদন্তে প্রমাণিত হয়েছে। এবং সেখানে তারপরে কিন্তু আজিজ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আজিজ সাহেব বিজিবি গঠন করেছে, বিজিবিকে পুনর্গঠন করেছে, অত্যন্ত মানে আমি বলবো যে দক্ষতার সাথে তিনি সেটি গঠন করতে পেরেছেন, এবং আজকে বিজিবি একটা শক্তিশালী একটি আমাদের আমি বলবো যে বাহিনী। তো সেখানে আজিজ সাহেবের ক্যাপাবিলিটি সম্বন্ধে, তার সামর্থ্য সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই। এরপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেনাপ্রধানও করেছিলেন, এবং 2018 সালের নির্বাচনটি সেই সময় যখন আজিজ সাহেব যখন সেনাপতি ছিলেন তখন কিন্তু সেটা অনুষ্ঠিত হয়েছিল। সঙ্গত কারণে এই সমস্ত কিছু, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পারেনি আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিতে,
তাদের বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় নিয়েও, সেই জন্য যখনই কোনো সুযোগ পাচ্ছে ইরিলবের ভাই বলছেন যেটা, যে এটা খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না, তারপর তারা দেখাচ্ছে মানে দুর্নীতি কি প্রমাণিত হয়েছিল? আল জাজিরা বলেছে সেটা, মার্কিন যুক্তরাষ্ট্র বলুক তাহলে দুর্নীতি প্রমাণিত হয়েছে, কীভাবে প্রমাণিত হয়েছে? তারা তো দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও স্যাংশনে যায়নি। আপনি যে কোকোর যে ইয়েটা হয়েছিল 21 কোটি টাকা যে ফেরত এসেছিল সিঙ্গাপুর এবং আমেরিকার থেকে, FBI নিজে এসে সেখানে FBI এজেন্ট এখানে এসে সাক্ষ্য দিয়েছে। তাহলে তখন কি কোকো যখন বেঁচে ছিল তখন কি তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল? দেয়নি। তাহলে এই যে জায়গাগুলো, বিষয়গুলো দ্বৈত নীতি আমেরিকা সবসময় ফলো করছে। আপনি এই জন্য বলছি যে আজিজ সাহেবকে আজকে কন্ট্রোভার্সিয়াল করার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র উচিত ছিল এত তড়িঘড়ি করে না করে তার দুর্নীতিটা প্রমাণ করার চেষ্টা করা তাদের উচিত ছিল। একটা রিপোর্টের ভিত্তিতে যেভাবে আপনার ওই যে আমাদের যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনেক সময় এই রিপোর্টগুলো পর্যালোচনা করে তারা রিপোর্টগুলো দেয়, যেগুলো কিন্তু বাস্তব পক্ষে অ্যাকচুয়ালি খুব বেশি একেবারে প্রমাণিত সত্য নিয়ে তারা কাজগুলো করে না। প্রফেসর ডক্টর AK মতিনুর রহমান, বেশ কিছু প্রসঙ্গ এসেছে স্যাংশন প্রসঙ্গে, এবং আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়েও বলা হচ্ছে যে স্যাংশন আগে থেকেই ছিল, তাহলে সেই দলের পক্ষ থেকে যখন স্যাংশনের কথা বলা হয় তারা কি তাদের দিক চেয়ে দেখে কিনা, সেসব বিষয়গুলো এসেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে বেশ কিছু প্রসঙ্গ অপুদি নিয়ে আসছেন এবং আরও দুজন আলোচক নিয়ে আসছেন, আমি সেগুলো একটু উত্তর দিতে চাই। জি অবশ্যই, কারণ আমার মনে হয় যে উত্তর দেওয়া উচিত, আর আমাকে একটু সুযোগও দিয়েন আর কি। প্রথমত তারেক রহমানের ব্যাপারে বলা হচ্ছে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি অপুদির কাছে প্রশ্ন রাখতে চাই যে এই স্যাংশনের কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে কিনা। আমার ধারণা আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, এটা আপনি মুখস্থ কথা বলেছেন। লেট মি ফিনিশ। আপনি লিখে রাখেন, আপনার সময় বলেন, আমাকে বলতে দেন না। আমি প্রশ্নটা ওনাকে করেছি, উনি জবাব দিবেন। কোনো ইকুইভ্যালেন্স না, আপনি সুস্পষ্ট, আমি যেরকম আপনাকে আজকে মানে ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে স্যাংশনের যে বিবরণ আমি আপনাকে শো করবো এখানে, কিন্তু আপনি আমাকে শো করতে হবে যে এই মর্মে কোনো আছে কিনা। তো সুতরাং মুখস্থ কথা বলে জনগণকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই এবং জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সুনির্দিষ্ট কারণে স্যাংশনটি দিয়েছে, একদম সুস্পষ্ট কারণ উল্লেখ করেছে, যে আমি দুটো ধারা উল্লেখ করেছি, একটা হচ্ছে রাষ্ট্রপতির ঘোষণা, আরেকটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যাক্ট, যেটা 7031, এবং সেই ধারায় পড়েছেন। আমি কিন্তু এখানে আমার নিজের কোনো কথা বলি না, এটা জাস্ট ডকুমেন্ট যেটা আসছে, আপনি সেই ডকুমেন্টের ভিত্তিতে কথা বলেছি। আরেকটি বলা হচ্ছে ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তিগত বিষয় নয়। উনি যখন সামরিক বাহিনীর প্রধান ছিলেন তখন উনি একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অর্গানের প্রধান ছিলেন, এবং সেই সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এবং 2021 সালে আমি উল্লেখ করেছি, আল জাজিরা যে রিপোর্ট করেছে তাৎক্ষণিকভাবে স্যাংশনটি আসে নাই, স্যাংশনটি আসছে গতকাল 20 তারিখ। এবং আমেরিকা এ পর্যন্ত যে সমস্ত জায়গায় স্যাংশন দিয়েছেন, অপুদি 2-1টা কথা উল্লেখ করেছেন, আমি ওনার জ্ঞাতার্থে যেটা বলি সেটা হচ্ছে এরকম বেশ কিছু তথ্য আপনাকে। 2023 সালে পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো আলবার্টো স্যাংশন পেয়েছেন। 2020 সালে মলদোভার শীর্ষ সরকারি কর্মকর্তা ভ্লাদিমির পেটনিকে সপরিবারে স্যাংশন দেওয়া হচ্ছে। 2023 সালে সার্বিয়ার জাতীয় পরিষদের 2 উপদেষ্টা ভেরিকা রাদেটা এবং পিটার জলিকে স্যাংশন দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো স্যাংশন রয়েছে, এবং ব্যক্তিগতভাবে যেগুলো স্যাংশন দেওয়া হচ্ছে সেগুলো গোপন রাখা হচ্ছে। এগুলো প্রকাশ্যে, যেটাকে বলা হয় পাবলিক ডেজিগনেশন, জনসমক্ষে নিয়ে আসা হয়েছে এই কারণেই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ওই ব্যক্তির দ্বারা। আরেকটি কথা বলেছেন সেটি হচ্ছে, আমি মনে করি যে এটা প্রতিষ্ঠান, তার মানে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তখন রাষ্ট্রের এই জায়গাতে থেকে আপনি কিন্তু ব্যক্তিগতভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছেন, এবং তার সুস্পষ্ট প্রমাণ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কখনই কোনো স্যাংশন জারি করে নাই, এ পর্যন্ত কোনো রেকর্ড নাই। ডোনাল্ড লুর কথা বলেছেন যে ডোনাল্ড লু চাইছেন রিভিল করার জন্য, কিন্তু আমি ডোনাল্ড লুর পুরো রিপোর্টটা পড়েছি, সেখানে উনি বলছেন বাংলাদেশের বর্তমান সরকার তাদের ডিফিকাল্টিস রয়েছে, বাট সেটিকে উনি রিভিল করার কথা বলেছেন। এটা হচ্ছে তাদের ডিপ্লোম্যাটিক আনসার। সুতরাং ডিপ্লোম্যাটিক আনসার ডিপ্লোম্যাটিকভাবে তারা দিবেন, এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র দেখে তাদের চোখে, সেটি তারা প্রয়োগ করে থাকেন। আরেকটি হচ্ছে জামাল উদ্দিন সাহেব বলেছেন যে ইউএসের গাত্র দেওয়া হয়েছে কেন, বিএনপি 7টা সিট পেয়েছে 2018 সালের ইলেকশনে, তার মানে ইউএস কি বিএনপির একটা অঙ্গ সংগঠন? এই কথাগুলো টকশোতে পাবলিকলি, এই কথাগুলো একজন আমি দায়িত্বশীল মানুষ হিসেবে যখন বলি তখন এটা আসলে জনগণের কাছে
জনগণকে অনেক বোকা মনে করা হয়। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম নয়। 2018 সালে ইলেকশন যে 29 তারিখ রাতে ভোট হয়েছে, এই নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, অনেক তথ্য আসছে। তার একটা উদাহরণ আমি আজকে আপনাকে দেই। সেটা হচ্ছে যে বর্তমানে ভারতে আপনি দেখবেন যে এই যে দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উনি কিন্তু 17ই মে, জাস্ট 17ই মে পাঞ্জাবে একটা জনসভায়, ওনার 26টি রাজনৈতিক দল নিয়ে একটা মোর্চা রয়েছে, এবং পাঞ্জাবের একটি জনসভায় উনি উল্লেখ করেছেন, যেটা হিন্দুস্তান টাইমস এবং ডন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে উনি বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন, বিশেষ করে 2014, 2018 এবং 2024, এই তিনটে নির্বাচনকে উল্লেখ করেছেন যে এটি একটি মডেল যেটা ভারতে নরেন্দ্র মোদী ফলো করার চেষ্টা করছেন। তার মানে অপোজিশন পার্টির যতগুলো নেতা তাদেরকে সব জেলে পুরে উনি নীরবে নিষ্কণ্টক ভোটগুলো করার ক্ষেত্রে। তো সুতরাং এই কথাগুলো আমাদের কথা না। উনি দিল্লির মুখ্যমন্ত্রী তো বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতা না, উনি এই কথাগুলো কেন বলছেন? তার মানে এই কথাগুলো ক্রমান্বয়ে ডে বাই ডে প্রকাশিত হচ্ছে এবং প্রমাণিত হয়েছে বিধে এই কথাগুলো আসতেছে। আরেকটা কথা, বিডিআর হত্যার সাথে বিএনপি জড়িত, এই কথাগুলো বলেছেন। দেখুন, খুবই দুঃখজনক যে এটি বিডিআর হত্যা না, এটা হচ্ছে একটা মিউটিনি। অর্থাৎ এটা আপনার সাথে আমি এই জায়গায় একমত, বিডিআরকে প্রকৃত অর্থেই 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডটি হয়েছে, আপনি বলছেন বিএনপি জড়িত, বিএনপির নেতাকর্মী জড়িত, অ্যাকচুয়ালি এর সাথে অনেকে জড়িত। এটি তো আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তখন তো যে কাউকে মামলা দিতে পারেন, যেটা প্রমাণিত। আপনি একটি ঘটনার সাথে উনি ছিলেন না, উনি মৃত্যুবরণ করছেন, তাকেও আপনি মামলায় জড়িত করেছেন। সুতরাং এই কথাগুলো বলার অর্থ মিনিংলেস আমি মনে করি, এবং এটা জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি মূল জায়গাতে এখন আসি, সেটি হচ্ছে আপনি দেখবেন যে শুধুমাত্র আজিজ সাহেব নয়, অতি সম্প্রতি আপনার কালবেলা একটা পত্রিকা, বহুল প্রচারিত পত্রিকা, যেখানে ধারাবাহিকভাবে পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবের ব্যাপারে সিরিজ অফ ঘটনা আসছে, তার দুর্নীতির ব্যাপারে হাজার হাজার কোটি টাকা। এবং এমনও বলা হয়েছে যে একটা সময় যে ওনার এত রিসোর্ট এবং এত জমি। সুতরাং একজন সরকারি কর্মকর্তা, তার ব্যাপারে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, এই অভিযোগগুলো আপনি এখন মনে করছেন যে উড়িয়ে দেওয়ার মতো, কিন্তু জনগণকে তো আপনি কোনোভাবেই এই জায়গাতে বিশ্বাস করাতে পারবেন না। এই যে কথাগুলো অবিশ্বাস্য, কারণ এটা তো একটা জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে। সুতরাং আমি যেটা মনে করি সেটি হচ্ছে, দুর্নীতি বাংলাদেশ নয়, পৃথিবীর শুরু থেকেই কম বেশি হয়েছে। বাংলাদেশের যে দুর্নীতি শুরু থেকে হয়নি তা নয়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দুর্নীতি এই 17 বছরে যেভাবে হয়েছে, এটা বাংলাদেশ স্বাধীনতার পরে এভাবে হয় নাই। সুতরাং আমি মনে করি টোটালি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকে দুর্নীতি করা হয়েছে, এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে, এবং দুর্নীতিবাজদেরকে পুরস্কৃত করা হয়েছে। তার নজির আমরা দেখেছি, যেটা বললেন যে জেনারেল আজিজ সাহেব, উনি বিজিবিতে ওনার অকুতভাবে যে কন্ট্রিবিউশন, অর্থাৎ সরকারকে সন্তুষ্ট করে, তার বিনিময়ে কিন্তু উনি সামরিক বাহিনীর প্রধান হয়েছেন। সুতরাং সেটা নিয়ে আমি ওই জায়গাতে যেতে চাচ্ছি না নতুন করে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে। শুধুমাত্র অর্থ লোপাট করা হচ্ছে তা নয়। এখন আপনি যখনই আলোচনাগুলো নিয়ে আসবেন, তখনই নিয়ে আসবেন কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির এক্স, বিএনপির ওয়াই। আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়া যিনি অর্থ আত্মসাৎ করেন নাই, কিন্তু তাকে নির্দোষভাবে একটি মামলা দিয়ে সেটা কি করলেন, তাকে আপনি জেলে অন্তরীণ রাখলেন। কি কারণে? আপনি জানেন যে উনি অসম্ভব জনপ্রিয় একজন নেত্রী, এবং ওনাকে যদি বাইরে রাখা হয়, তাহলে আপনি যে কাজগুলো করতে চান, যে প্রক্রিয়াগুলো আপনি নিয়েছেন, মাস্টার প্ল্যানগুলো উনি করেছেন, সেই মাস্টার প্ল্যানগুলো আপনি বাস্তবায়ন করতে পারবেন না। তো এখানে যে জিনিসটি আসছে সেটি হচ্ছে যে, আমি লাস্টে যে কোট করতে চাই সেটি হচ্ছে যে, এই দিল্লির যে মুখ্যমন্ত্রী উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, এইটার প্রেক্ষিতে আপনি এখন কি জবাব দেবেন? এটা তো বিএনপি বলে নাই, এটা বলেছে ভারতের একটি গুরুত্বপূর্ণ একটি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী। তো সুতরাং এই কথাগুলো বলে জনগণকে আপনি কোনোভাবেই বুঝাতে পারবেন না যে এই কাজগুলো হয় নাই। আপনি ঘুরে ফিরে যাবেন বিএনপির সময়, 17 বছর আপনি দুর্নীতির যে স্বর্গরাজ্য বাংলাদেশে তৈরি করেছেন আপনারা, এবং দুর্নীতিবাজদেরকে আপনারা যেভাবে পুরস্কৃত করেছেন, যেভাবে দুর্নীতিবাজকে আপনারা রিওয়ার্ড দিয়েছেন, সেটি তো প্রমাণিত। এটা তো ক্রমান্বয়ে বেড়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির ব্লেসিং এ চলে না। অপৌকেল, দুর্নীতির পৃষ্ঠপোষকতা সরকার। হ্যাঁ, প্রথমে বলবো যে ভাই যে বললেন যে আমি এখানে টকশোতে বসে, যারা শুনছেন তাদেরকে সাক্ষী রেখে, আপনাদের সাক্ষী রেখে আমি একটা মিথ্যা কথা বলে ফেললাম। তারেক রহমান স্যাংশন খান নাই 2004 সালে। এই যে ডকুমেন্ট চাচ্ছেন, এটা প্লিজ আপনি শুনবেন। ডকুমেন্টসটা আপনি ইন্টারনেটে একটু সার্চ দেন। না, আমি এখন আপনি ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখেন
2004 সালে দিদি আমি যে দুর্নীতির কথা বলছি সেটা কিন্তু ডকুমেন্ট নিয়ে আসছে। আমার সময় আপনি কথা বলবেন না, আমার কথা শুনবেন। আপনি ওখানে সার্চ দিয়ে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে 2004 সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের বিরুদ্ধে যে চিঠি লিখেছে স্যাংশন দিয়ে, সেটা দিয়েছে কিনা। আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে এটা শতভাগ সত্যি কথা, এবং আপনি যে আমাকে এই জন্য মিথ্যা কথা বলছি, আমি এই কথাটা বলেছেন, এটা আপনার অবশ্যই উইথড্র করতে হবে। আমি মিথ্যা কোনো শব্দই ব্যবহার করি নাই, মিথ্যা কোনো শব্দ ব্যবহার করি নাই। শুধু মিথ্যা না, আপনি বলেছেন আমি মুখস্থ বলছি। আপনি এভাবে বললে হবে না, আমি মিথ্যা কোনো শব্দই ব্যবহার করি নাই। কি বলেছেন আপনি তাহলে? বলি নাই, আমি বলছি উনি বলছেন মুখস্থ কথা বলেছি, আমি মুখস্থ কথা বলেছিলাম। আমি মুখস্থ, আমি এই কথাটা যে মুখস্থ বলবো, এই মুখস্থ কথা, মিথ্যাচার কথা, এগুলো আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো করতে পারে না, করে বিএনপি। কিছুদিন আগেও জো বাইডেনের উপদেষ্টা সাজিয়ে মিথ্যাচার করা হলো, এই রিসেন্টলি ইলেকশনের আগে। 6 কংগ্রেসম্যানের সাইন জাল করে তারপরে মিথ্যাচার করা হয়েছে। পারে এগুলো কেউ করতে? তখন কি আপনাদের প্রেস্টিজে লাগে না যে এই ধরনের একটা দেশকে নিয়ে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য কতটা নিচে নামতে পারে? আর আপনি যেটা বলছেন যে বেনজির সাহেবের ধারাবাহিকভাবে কালের কণ্ঠ পত্রিকায় নিউজ ছেপেছে এই সরকারের সময়ে, এবং সেটা ছেপেছে এবং তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। দুদক তার তদন্ত করছে, এবং যখনই কোনো মিডিয়াতে এসছে বা কমপ্লেন এসছে, সেটা এমপি হোক, সচিব হোক, মন্ত্রী হোক, তার বিরুদ্ধে এই সরকার এই 16 বছরে ব্যবস্থা নিয়েছে। আর বিএনপির সময়ে আপনি বলেন ওই সময় গেলে আবার আপনার ভালো লাগে না শুনতে, কিন্তু শুনতে তো হবে। আপনি যে বারবার বলছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দুর্নীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দুর্নীতি কাকে বলে? রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দুর্নীতি হয়েছে যখন মা প্রধানমন্ত্রী ছেলেকে লাইসেন্স দিয়ে দিয়েছে হাওয়া ভবনের দুর্নীতি করার জন্য। গভর্নমেন্টের একটি প্যারালাল অর্গানাইজেশন হাওয়া ভবন, যেখানে বসে একটি প্রজেক্টে কাজ পাবে, সেটার মিস্টার 20% তারেক রহমানকে ভাগ দিতে হবে, এবং তার কোনো জবাব মানে এই যে দুর্নীতি হচ্ছে তার বিচার তো দূরের কথা, এর বিরুদ্ধে কেউ কথা বলেনি, কোনো পত্রিকায় লিখতে পারেনি। আওয়ামী লীগ নেতা কর্মীরা প্রতিবাদ করেছে বলে তাদের হত্যা করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 12টি মামলা দিয়েছে প্রতিহিংসামূলক, এবং তাকে হত্যা করার জন্য 2004-এ অ্যাটেম্প নিয়ে তাকে হত্যা প্রায় করেই ফেলেছিল, 24 জনকে স্পট ডেট করেছে। কেন? ওই হাওয়া ভবনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মানি লন্ডারিং এর বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার নিজের কি একটু মানে এই কথাটা আপনি যখন এভাবে বলেন, ভাবতে খারাপ লাগে না যে তারেক রহমান এবং প্রয়াত কোকো তারা যে মানি লন্ডারিং করে টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা সিঙ্গাপুর থেকে এই সরকার আবার ব্যাক করেছে? আছে নাকি ও পৃথিবীর ইতিহাসে কোথাও এইরকম দুর্নীতি? এবং 5 বার দুর্নীতিতে, সিরিয়ালি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো। কোন রাষ্ট্রে আছে এটা? আপনি বলছেন যে বেগম খালেদা জিয়াকে অসম্ভব জনপ্রিয়। অসম্ভব জনপ্রিয় সংজ্ঞা কি আমি জানি না। আপনি জানেন যে 2008-এর নির্বাচনে, 2008-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচন নিয়ে বিএনপি কোনো কোশ্চেন করেনি। সেই নির্বাচনে 29টা আসন পেয়েছিল। সেই অসম্ভব জনপ্রিয় নেত্রী, যেটা 111 গভর্নমেন্ট মামলা করেছে এতিমদের টাকা আত্মসাৎ করার জন্য, এবং আত্মসাৎটা কিভাবে করেছে? বেগম খালেদা জিয়ার অ্যাকাউন্টে কিভাবে বাইরে থেকে এতিমদের বাচ্চাদের নামে টাকা এসছে, সেই টাকাটা উনি রেখে দেয়। এটা কোন পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এটা করতে পারে যে বাইরে থেকে টাকা দিয়েছে এতিমদের খাওয়াবে, সেটা ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখে দিয়েছে? শুধু তাই না, বেগম খালেদা জিয়া, আপনি বলেন একটা ক্যান্টনমেন্টে বাড়ি, যে বাড়িটা দখল করে, যেটা দিয়ে এরশাদ সাহেবের কাছ থেকে নিয়ে সেখানে যে বিলাস বহুল জীবনযাপন বেগম খালেদা জিয়ার, এ তো পৃথিবী চমকে গিয়েছিল যে একটা বাড়িতে 60খানা এসি, বাথরুমে ফ্রিজ, এবং 40 কোটি টাকার সোফা সেট, এই সে ফিরিস্তি, এগুলো দিয়ে পৃথিবীটা চমকে গিয়েছিল। আর 111 গভর্নমেন্ট আসার পর এই যে তারেক মামুন গঙের যে দুর্নীতি, এটা আওয়ামী লীগ সরকারের, মানে বিএনপি সরকারের সময় কোনোটা প্রকাশ করতে দেয়নি,
কোনো পত্রিকা প্রকাশ করলে ওই সাংবাদিককে হত্যা করা হবে, করা হয়েছে, বা লিখেনি কেউ। কিন্তু 111 এই দুর্নীতির জন্য যখন আসলো, তখন যে তাদের বিরুদ্ধে এই যে, এবং তারেক রহমান মুসলেকা দিল যে আর কোনোদিন দুর্নীতি করব না, আমি রাজনীতি করব না, কোনোদিন আমি রাজনীতি শেষ করব করতে না, হবে। ট্রিটমেন্ট অধ্যাপক বাইরে চলে গেল। জি। তারপরে আপনারা এত বড় বড় কথা বলেন কিভাবে? যে আলোচনা আমরা করছিলাম, একটি তো রাজনৈতিক আলোচনা আছে, রাজনৈতিক দলগুলো হয়তো যে যার মতো বিষয়গুলোকে দেখবে তাদের দৃষ্টিকোণ থেকে, এটি একটি বিষয়। পাশাপাশি আপনার কাছে মনে হয় কিনা এই যে একটা স্যাংশন কিংবা আজিজ সাহেবের বিরুদ্ধে যেই বিষয়গুলো নিয়ে করা হলো, তাতে কি যে একটা যদি সাবস্টেন্সিভ ম্যাটেরিয়াল থাকে কারো বিরুদ্ধে, তাহলে তারও এই মানে হি উইল পে দ্য প্রাইস অলসো, এটা যেই হোক, এরকমও মনে হয় কিনা? না, এটা তো অবশ্যই, এটা তো মানে ইটস এ কাইন্ড অফ সেন্ডিং সাম সিগন্যাল, একটা তো সিগন্যাল তারা দিচ্ছে আমি সেটাই বলছি যে আমরা এটা দেখছি। বা এটা যদিও জেনারেল আজিজের বিষয়টা অনেক পুরনো, মানে উনি কিন্তু পাবলিক মেমোরি থেকে ফেডেড হয়ে গেছিলেন, অলমোস্ট ছিলেনই না। কিন্তু যারা পাবলিক ইনস্টিটিউশন, ওরা তো ওদের একটা মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন একটা ওভারআর্কিং গোল ছিল যে গ্লোবালি তারা ডেমোক্রেসি প্রিচ করতে চায়, হিউম্যান রাইটস দেখতে চায়, করাপশনকে ওরা কন্টেইন করতে চায়। এটা ওরা মনে করে যে এটা ফ্রি ওয়ার্ল্ডের ওরা লিডার হিসেবে এটা ওদের ম্যান্ডেট। এই ম্যান্ডেটটা নিয়ে ওরা, অলিখিত ম্যান্ডেট, এটা নিয়ে ওরা কাজ করতে চায়। বিশেষ করে বাইডেন প্রশাসন, এবং এই জায়গা থেকেই আসলে তারা আবার এই স্যাংশনটা দিল। আপনি দেখবেন যে সাধারণত এটা এমন একটা স্যাংশন, এটা কিন্তু ওরা বলছেন না যে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। আপনার মনে আছে কি না যে গত বছর সেপ্টেম্বরে ওরা যখন বললো যে ভিসা রেস্ট্রিকশন, তখন কিন্তু প্রশ্ন উঠছিল যে আপনাকে নামগুলো কি দিবেন। ওরা কিন্তু বলেছে যে না, ভিসা রেস্ট্রিকশন যখন আমরা দেই নাম দেই না। কিন্তু সেখানে কারণটা হচ্ছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা বা আইনের শাসনকে বাধাগ্রস্ত করা। দেখা যাচ্ছে যে ওনার ক্ষেত্রে ওনারা নাম নিলেন, হ্যাঁ, এটা কিন্তু দেয় না, ওনারা এদেরকে, উনি এবং ওনার ফ্যামিলিকে ওনারা ইউএসএ ঢুকতে দিবেন না। বাট এটা করাপশনের আলোকে বলে ওরা নাম নিলেন। বাট অবভিয়াসলি এটা পটেনশিয়ালি এটাই বাট প্রবলেম হচ্ছে যে এটাকে কি ইউএস ইউজ করতে চায় যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কর একটা টুল হিসেবে, যে না তুমি যদি এটা না করো আমি স্যাংশন দিব, বা আমি বাংলাদেশের সাথে সে তো অবশ্যই ভালো সম্পর্ক তৈরি করতে চায়, সেই ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে সে একটা ইম্পর্টেন্ট ন্যাশন হিসাবে দেখে। তো সেই আলোকে সে বাংলাদেশকে কতটা সিরিয়াসলি নিচ্ছে, এটা কি সেটার কোনো বার্তা দিচ্ছে কি না সেটা দেখতে হবে। এবং ডোনাল্ড লো ধরেন এই ইলেকশনের পরে ওদের রিয়াকশনগুলো কিন্তু খুবই টিমিড, একটা মানে যে ল্যাঙ্গুয়েজটা সেটাতে অতটা খুব বলিষ্ঠ কোনো ল্যাঙ্গুয়েজে না। এবং আপনি দেখেন আমরা অনেকে বিরোধী দল অন্তত আশা করছিল যে ইলেকশনের পরে বেশ কিছু স্যাংশন আসবে, কিছুই কিন্তু আসেনি। যেই স্যাংশনটা আসলো এইটা 4 মাস পরে, এবং এমন একটা লোক যে কিন্তু যে কিনা পলিটিক্যালি উনি ইনভলভ না, আবার যে এখন যে কারেন্ট সিকিউরিটি এস্টাবলিশমেন্টেরও সে কেউ না, ঠিক না? সে তো র্যাবেরও চিফ না, পুলিশেরও চিফ না, বা কোনো বাংলাদেশের বড় কোনো সিভিল ব্যুরোক্রেটও না। সব দিক দিয়ে এটা এমন একজনকে এটা ওরা বেছে নিয়েছে। বাট আমার যেটা মনে হচ্ছে এটা একটা সিম্বলিক। আর একটা জিনিস যেটা কেউ দেখছে না সেটা হচ্ছে যে ইউএস আসলে কতটা পাওয়ারফুল সুপার পাওয়ার। ইউএস 2000, আপনার মনে আছে কিনা, আপনি তো ডিপ্লোম্যাটিক বিট কিছু করেছেন, যে ইউএস 2000 সালের দিকে একটা ইউএস অ্যাম্বাসাডার কি পাওয়ার ছিল, আর এখন 2024 সালে দেখেন, বা ইয়েতে মিডল ইস্টে দেখেন, ইউএস যতই যাই করুক না কেউ, হুতিদেরকে কি থামাতে পারতেছে? ইরানকে কি থামাতে পারতেছে? হিজবুল্লাহকে কি থামাতে? মানে ইউএসের পাওয়ারেও তো এখন মনে হচ্ছে যে ইউএসের পাওয়ারেরও একটা লিমিট আছে, ঠিক না? ইউএস কি সেই জায়গায় আছে? তো ইউএস যদি সবাইকে র্যান্ডমলি অনেকগুলো স্যাংশন দেয়, কিন্তু সেটা আসলে কতটা এফেক্টিভ হয়, বা সেটার দিকে একটা ভালো দিক হচ্ছে যে ইউএস এখনও চায় যে গ্লোবালি একটা মোরাল লিডারশিপ একটা নিতে। কিন্তু মোরাল লিডারশিপের তো অনেকগুলো প্রবলেমও আছে, যে আপনি একই মোরাল লিডারশিপ কি আপনি ইসরায়েলে ও গাজার ক্ষেত্রে নিচ্ছেন কিনা, ঠিক না? এই অনেকগুলো কোশ্চেন তো উঠে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটাকে খুব যে সিরিয়াসলি দেখার বিষয় আমার মনে হয় না। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর জামাল উদ্দিন।
জি, আমার কাছে মনে হয়েছে যে ইউএসএ একটা অলওয়েজ একটা পার্টিসান ইয়েটা ব্যবহার, তাদের ব্যবহারগুলো এরকমই, এবং ধরুন সব স্যাংশনই কিন্তু টার্গেটেড, এবং টার্গেটেড যেদের সাথে তার সম্পর্কটা ভালো নেই সেখানে কিন্তু টার্গেটটা করছে। আপনি একটু পর্যালোচনা করে দেখবেন, সেখানে কোনো একটা ভালো দেশ তার সাথে যার সম্পর্ক আছে তার একটা লক্ষ্য কিন্তু সেকশন বা ওই দেশের সাথে সেই ধরনের ব্যবহার সে করে না। ইন্ডিয়ার সাথে কি করছে, ইন্ডিয়া তো এরকম অনেক কিছু ইভেন্ট আপনি দেখেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেভাবে বিভিন্ন করাপশনগুলো ধরছে, কোটি কোটি টাকা তারা ধরছে, কই ইউএসএ তো সেভাবে কথা বলছে না কোনোটাই। তাহলে বিষয়গুলো হচ্ছে যে আপনি এখন ধরেন আপনি বেনজির সম্বন্ধে মতিউর রহমান সাহেব বলছেন, বেনজির সম্বন্ধে উনি তো আসলে একটা বিরাট শিকার হয়ে গেছেন দুইটা ব্যবসায়ী গ্রুপের দ্বন্দ্বে। এটা তো কাগজ কলমে এসেছে, আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। এখনই কিন্তু কোনো ইয়েতে সংলাপ উপসংহার আসা যাবে না। তো সুতরাং এটা দুর্নীতি দমন কমিশনও তাকে তার সম্পত্তি দেখতে চেয়েছে, তার সম্পত্তির বিবরণ দেখতে চেয়েছে, এগুলো ইটস ফাইন। এটা আগে কেউ চিন্তাই করতে পারেনি। খালেদা জিয়া গভর্নমেন্ট যখন ছিল, বিএনপি গভর্নমেন্ট ছিল, তখন তো এগুলো চিন্তাই করেনি। আজকে দেখুন, আজকে অনেক লোকের কিন্তু পানিশমেন্ট হচ্ছে দুর্নীতির কারণে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে, অনেক লোকের পানিশমেন্ট হচ্ছে। এবং কারো যদি বিরুদ্ধে যদি প্রমাণিত না হয় তাহলে তো আপনি তাকে বলতে পারেন না সে দুর্নীতিবাজ। তো সে ঘটনা করছে বেগম জিয়া তার কালো টাকা সাদা করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, 1,33,00,000 টাকা কালো টাকা সাদা করেছে। একটা প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি কিভাবে কালো টাকা সাদা করেন? আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা কি 1 টাকাও এরকম পেয়েছে? পায়নি। তাহলে বিষয়গুলো হচ্ছে পার্থক্যটা তো ভিন্ন অনেক কিছু। আজকে তারেক জিয়ার কী অবস্থা আপনি সকলে ভালো করে জানেন। তারেক জিয়ার হাওয়া ভবন নিয়ে কীভাবে দুর্নীতিটা করেছিল, কীভাবে আলাদা একটা সরকার চালিয়েছিল, তাকে সেখানে কমিশন না দিলে সেখানে কোনো ব্যবসা পায়নি, এগুলো তো সবাই জানে। তো সুতরাং ওইভাবে আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি এই যে বিএনপি, যে আপনি যে বললেন, মতিউর রহমান সাহেব বললেন যে বিএনপি যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের দয়া চলে না। তো বিএনপির এই নির্বাচনের পরে যে অবস্থা হয়েছে, তাদের নিজের মধ্যে অনুশোচনা এসেছে যে আসলে এতটুকু ডিপেন্ড করা কি ঠিক হয়েছিল কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের উপর, যে তারাই তাদেরকে ক্ষমতা নিয়ে আসবে। এখন যখন পারেনি তখন বলছে না, দল আমাদের উচিত ছিল জনগণের ক্ষমতার উপর বিশ্বাস করা। আসলে জনগণের ক্ষমতার উপর বিশ্বাস তো এইভাবে হবে না। আপনি যত কিছু বলুন, 1996 সনে বেগম খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল এমনি নয়। 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে একতরফা নির্বাচনটি হয়েছিল, যেখানে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনের পরে 1.5 মাসের মধ্যে 138 জন লোককে প্রাণ দিতে হয়েছিল যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। কয়জন লোককে প্রাণ দিতে হয়েছে এই বর্তমান গভর্নমেন্টের সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে? হিসাব করে দেখুন কতজন মিছিলে গুলি হয়েছে, কয়টা মিছিলে। তো সুতরাং সেখানের মধ্যে মানুষ এমনভাবে প্রতিবাদে ফেটে পড়েছিল যে বেগম জিয়াকে চলে যেতে বাধ্য হয়েছিল। 30 মার্চ 1996 সালে বেগম জিয়া চলে যেতে বাধ্য হয়েছিল। তো সেখানের মধ্যে আপনি আমাদের আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন যে 12 জুনের নির্বাচনে যে বিপুল ভোটের ব্যবধানে তিনি সেখানে নির্বাচিত হয়েছেন এবং সরকার গঠন করেছেন। এবং দেখুন আজকে দেশটা তো অনেক ভালো অবস্থায় চলতে হবে। আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে যে 2009 সালে যখন সরকার গঠন করেছে তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে ডেপুটি স্পিকারের পদ তিনি বিএনপিকে দিতে চান। চেয়েছিলেন একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক, অন্যান্য দেশেও যে এক্সিস্ট হচ্ছে আমাদের দেশে সেটা চালু হোক। কিন্তু কি হলো, ওনারা সেটা গ্রহণ করলেন না। কি করলেন এরপর দেখেন 2014 সালে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিলেন যে ঠিক আছে আমরা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। এমনকি কোথাও বলেছেন যে বিষয়টি আপনারা ভাবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্বাচনকে প্রভাবিত করে, সেইটাও আপনারা নেন, সবই উনি ওপেন করে দিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার মিত্ররা কি ভাবলো যে না, 96 সালে যেখানে যেভাবে তাদেরকে উৎখাত করা হয়েছে, যেভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিতে পারলেই খুব সহজে চলে যাওয়া যাবে ক্ষমতায়। এটা তো সবসময় একই ফর্মুলা খাটে না। সুতরাং জনগণকে নিয়েই তাদেরকে ভাবতে হবে, জনগণের অসংখ্য ধন্যবাদ, সমস্যা নিয়ে কথা বলতে হবে। তাহলে আমার কি ডক্টর মতিউর রহমান, জি, জনগণকে নিয়ে ভাবতে হবে। আমার কিন্তু অ্যাটলিস্ট 2 জনকে মোকাবেলা করতে হচ্ছে, সঙ্গত কারণে আমার ডাবল সময় থাকার কথা। উনি শেষ করছেন, তাহলে তো আমাদের এরপর দিতে হবে। সেটা হচ্ছে যে বলেছেন দিদি বলেছেন যে 5 বার বিএনপি দুর্নীতি চ্যাম্পিয়ন হচ্ছে। আমি একটু দিদিকে তথ্য দিই। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন 2024-এ আজিজ সাহেবের বিরুদ্ধে স্যাংশন নিয়ে আসলেন, তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো পদক্ষেপ নেয় না। তাদের স্ট্র্যাটেজি, একটা ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ভিন্ন থাকে, প্রত্যেকটি দেশেরই থাকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই। এত প্রশংসা করতে দরকার নেই মার্কিন যুক্তরাষ্ট্রে।
অনেক কিছু আছে মার্কেট আপনি বলেন, আমি একটা কথা বলি। বলেন, আপনি তো কন্টিনিউয়াসলি মার্কেট বিরুদ্ধে আবেদন না না আপনি আপনি এই শব্দটি ব্যবহার ইউ আর করেন। অলসো ইউজিং দ্যাট ব্যাড ওয়ার্ডস। না না আমি ইউ টোল্ড মি, আমি কি বলেছি? আপনি আগেরবার বলেছেন। না না আপনি যদি ইন্টারাপ্ট করেন তাহলে আমি কথা বলবো। থাকেন আপনি বলেন। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমি কাউকে তাবেদারি করছি না, আমি যেটা বাস্তব তাদের স্ট্র্যাটেজি, প্রত্যেকটা রাষ্ট্রের একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কথা বলছি। আমি খুব এক্সাইটেড হতে পারি, কিন্তু অন্য কোনো রাষ্ট্র এক্সাইটেডলি কথা বলেন না, তাদের একটা স্ট্র্যাটেজি আছে। দুর্নীতির চ্যাম্পিয়ন হচ্ছে সেটা তো 2001 সালে, অর্থাৎ তার আগে কিন্তু 96 থেকে 2000 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল। এটা কিন্তু র্যাঙ্কিংটা আসে লাস্টে, আপনি রেজাল্টটা নিয়ে আসবেন। তো দিদি যেটা বলছেন, এটা আলটিমেটলি আওয়ামী লীগের টেনিউর দুর্নীতিটা হয়েছে। ওটা দুর্ভাগ্যক্রমে বিএনপি যখন 2001-এ ক্ষমতা আসে তখন এই রিপোর্টটি চলে আসছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বলছেন যে বর্তমান বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা, বর্তমান প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে 111 মামলা হয়েছে, সেই মামলাগুলো স্কোয়াশ করা হয়েছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে। নাম্বার 2 হচ্ছে সেনাবাহিনীর বাড়ি দখল করেছেন বেগম খালেদা জিয়া। এটি দিদি মনে হয় জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যাকে হত্যা করা হয়, তখন রাষ্ট্র পক্ষ থেকেই তাকে তার জীবনে কোনো অর্জনই ছিল না, তখন এটি তাকে দান করা হয় রাষ্ট্রীয় হবে। রাষ্ট্রটা ক্ষমতা কে ছিল? না না প্লিজ, না এটা বলেন, আপনি সঙ্গে সঙ্গে বলতে হবে না, আপনি বলেন, আপনার কথা আমি বলতে দেবো। তাহলে ওই যে বললেন আপনার কথা আপনি বলেন, আপনি আমাকে বলতে দেন। আমি সে কথাই বলছি না আপনি আপনার সময় বলেন না, আরে বাড়ি থাকার সময় না না প্লিজ, আপনি যদি ইন্টারাপ্ট করেন আপনার বক্তব্যের সময় প্রত্যেকটা ইন্টারাপ্ট করব কেন? না আপনি বলার সময়, আপনি বলার সময় কিন্তু আমি ইন্টারাপ্ট করব ভাই। আপনি আপনার 2 নম্বর কথা হচ্ছে আপনি দেখেন বাড়ির মূল্যটা 400 টাকা পরেও কিন্তু ইউএস পাওয়ারফুল কিনা, ইউএস পাওয়ারফুল কিনা, আমার কথা ইউএস পাওয়ারফুল কি পাওয়ারলেস সেটা তো আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে যে ইউএস বর্তমান সরকার জো বাইডেন ক্ষমতা আসার পরে বিশ্বব্যাপী তাদের একটা স্ট্র্যাটেজি আছে এবং স্ট্র্যাটেজির অংশ হিসেবে তারা করেছে। 96 সালে বেগম খালেদা জিয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, বলেছেন পদত্যাগ করেছেন, কোনো সন্দেহ নেই। উনি দেশের জনগণ এবং রাষ্ট্র এদের প্রতি সম্মান প্রদর্শন করে পদত্যাগ শুধু নয়, উনি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও উনি কিন্তু পার্লামেন্টে আইন পাশ করে তত্ত্বাবধায়ক সরকারকে বিল এনেছিলেন। ওটা তো বাধ্য হয়েছিলেন। এই জনগণের প্রতি আপনাদের জনগণের প্রতি আপনার কোনো আমার কাছ থেকে না আপনি 25 মার্চ রাতে আমি আপনার কাছে হোয়াই শুড আই লার্ন ফ্রম ইউ? নো কথা বলছি, নো আপনার কাছে শিখবো মানে আপনি কি বলতে চাচ্ছেন? না আপনি কি বলতে চাচ্ছেন? আপনি 25 মার্চ আপনি তো চিকিৎসক, আপনি তো আপনাদের ব্যাপারে কোনো নলেজ নেই, আমরাই করেছি, আপনার কোনো নলেজ তো নাই, আপনি তো লেম্যানের মতো কথা বলছেন। আমি আপনাকে তথ্য দিচ্ছি, ইউ আর টকিং লাইক লেম্যান। সারা রাত ধরে উনি সংসদে পাস করলেন আইন, শুনেন তারপরের দিন বাংলাদেশের ইতিহাসে আপনি তো প্রথমবারের মতো না আপনি তো প্রকৃত লেম্যানের মতো কথা বলছেন। রাষ্ট্রদূত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমি কেউ কিন্তু ফুল দিতে যায়নি। আমি তো আপনার সাথে তর্ক করব না, আমি তর্ক করব না, কারণ এই প্রোগ্রামটি জনগণ দেখছে, জনগণ আমাকে ভুল বুঝবে। আমি আপনার তর্ক আপনি করেন। সেটি হচ্ছে যে উনি কি করেছেন, উনি পার্লামেন্টে আইন পাস করেছেন। 2014 সালে ইলেকশন, আপনি বলছেন যে ইলেকশন জনগণের উপর নির্ভর করে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছে এবং ভবিষ্যতে আসবে, কিন্তু আপনি জনগণকে ভয় পান বিধায় আপনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চান না। আপনি রাত্রেবেলা ভোট কেটে ব্যালট বক্স ভরান। আপনি 2018 সালে 29 তারিখে ভোট করেছেন, 2024 সালের নির্বাচনের আগে আপনি সমস্ত রাজনৈতিক দল নেতাকর্মীকে আপনি গ্রেপ্তার করেছেন, অর্থাৎ বাংলাদেশের কয়টাই রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আপনি আজকে ফ্রি ফেয়ার ইলেকশন দেন, আপনি কয়টা ভোট পান এবং কয়টা সিট পান ধারণা, এটা জনগণ, আমি জনগণের পালস বুঝি, আমি তৃণমূল পর্যায়ে কাজ করি, তো আমি যে কাজ করেন আমি কাজ করি, আপনার তথ্য আমি কাজ করি। আরেকটি শেষ করা, আমি শেষ করছি জামাল ভাই, একটু শেষ করি। আপনি 1996 সালে 1996 সালে বিএনপি যখন আপনার আমি শেষ করছি, 96 সালে যখন পার্লামেন্টে আইনটি পাশ করে, ওই নির্বাচনে বিএনপি 119টি সিট নিয়ে বিগেস্ট অপোজিশন পার্টি বাংলাদেশে হয়েছিল। তার মানে আপনি বিএনপি যে একটা জনমুখী এবং জনগণের দল, এটি প্রমাণিত হয়েছিল। আমি ধরে নিলাম যে বিএনপি ওই সময়ে হয়তো রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকার পরে অনেক ভুল করেছে অথবা অনেক কাজ যেটা জনগণের মতো হয় নাই, আমি ধরে নিলাম, কিন্তু সেই দলটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা বিরোধী দল হিসেবে কিন্তু পার্লামেন্টে এসেছে। তো সুতরাং বিএনপিকে আপনি মনে করেন 111 যেটা বলছেন দিদি, 111 একটা ট্র্যাপ, একটা সাজানো নাটক, যেটা দিদির যে নেত্রী উনি বলেছেন এটা আমাদের আন্দোলনের ফসল। আমি এই পুরনো কথাগুলো কাশুন্দি ঘাটতে চাই নাই। আমি চাইছি আপনি যে সাবজেক্ট দিয়েছেন এটা হচ্ছে আবারও আলোচনার বিষয় স্যাংশন। আমি এই সাবজেক্টে থাকার চেষ্টা করেছি, কিন্তু আপনি দেখবেন যে এই সাবজেক্ট থেকে দূরে সরে কখন যায়, যখন এই সাবজেক্টের ব্যাপারে আপনার কোনো লজিক নেই, আপনার কোনো তথ্য নেই, আপনার কোনো যুক্তি নেই।
অধ্যাপক অপুকে আমার ব্যাপারে অভিযোগ এনেছেন ভাই, তো সেই জন্য একটু আমাকে প্রথমত আমি জানি বেগম খালেদা জিয়ার যে ক্যান্টনমেন্টে বাড়ি দখল করেছে সেটা আমি বলেছি যে এরশাদ সাহেব বাড়ি দিয়েছিলেন তাকে, এরশাদ সাহেব তাকে বিনামূল্যে বাড়ি দিয়েছিলেন, কিন্তু সেটা দিয়েছেন 30%, উনি নিয়ে দখল করেছিলেন 68%, এবং অন্যায় ভাবে ছিলেন বলে তাকে কি করা হয়েছিল, মানে তাকে কিন্তু বাড়ি থেকে কোর্ট, আওয়ামী লীগ না কোর্টের নির্দেশে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। আমি সেটাই বলেছি। আরেকটা বিষয় হলো আপনি যেটা বলছেন যে 96 এর নির্বাচনে বেগম খালেদা যে পদত্যাগ করেছেন, একেবারেই অসত্য এটা তথ্য। কারণ হচ্ছে উনি জেদ করে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা করেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, এবং সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিদেরকে নির্বাচনে এমপি বানিয়েছেন, রশিদ সাহেবকে মানে খুনি রশিদকে এমপি বানিয়ে বিরোধী দলীয় নেতা বানিয়েছিলেন। তার জনরোষে ওনাকে সেখান থেকে টেনে হিসড়ে মসনদ ভেঙে দিয়েছিল, জনরোষ। আর নির্বাচন দিতে সাহস পায়নি এ কথাটা দেয় ভয় পায়, এটা আওয়ামী লীগের চরিত্র না, আপনার এটা মানতেই হবে। 2014 সালে যদি বিএনপি নির্বাচনে আসতো তাহলে আজকে বিএনপির এই দুর্দশা হতো না, আর আপনারাও নির্বাচন ব্যবস্থাকে নিয়ে আওয়ামী লীগের উপর যে দোষ দিচ্ছেন সেটা দেওয়ার প্রয়োজন হতো না। তখন বিএনপি ভয় পেয়েছে, যে কি কারণে ভয় পেয়েছে, যে 2001 থেকে 2006 এবং তাদের অন্যায়ের কারণে যে 111 হয়েছে, 2 বছর, এই 8 বছর দেশকে যে জিম্মি করে রেখেছে, সেই জন্য তারা ভোটে আসতে সাহস পায়নি। তবে এইটাও বাংলাদেশের ইতিহাসে এই জনপ্রিয় দল বিএনপি ভোটের দল, কিন্তু আপনি তো ভুলে গেলেন যে হানা ভোট, রাষ্ট্রপতি সাহেবকে অস্ত্রের মুখে জিম্মি করে রাষ্ট্র ক্ষমতা দখল, ইমার্জেন্সি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, মিডিয়া কু করা, এগুলো তো বিএনপি 96 এর নির্বাচন, এবং তাদের কারণে 2007-এ 111 আসা, এগুলি তো বিএনপির চরিত্র। একমাত্র আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে কখনো কলুষিত করে নাই। এখন আপনারা যেটা বলছেন এটা আপনাদের ভুলের জন্য। এবার আমি আপনাকে একটু প্রমাণটা দিতে চাচ্ছি যে তারেক রহমানকে যে স্যাংশন দিয়েছিল, আমি নেট ঘেটে বের করেছি, আপনি তো বের করলেন না, আমাকে একটু পড়ার সুযোগ দেন, এবং এটা আপনার ধৈর্য সহকারে শুনতে হবে, যেহেতু আপনি আমাকে এতবার একটা ব্লেম দিয়েছেন যে আমি একটা মানে কি মুখস্থ কথা বলেছি। এবার আমি পড়ে পড়ে শোনাচ্ছি নথি থেকে। 2000 মার্কিন নথি অনুযায়ী, আপনি তো এটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখতে পাচ্ছি। দিদি শেষ করবেন? হ্যাঁ শেষ করব। আচ্ছা, মার্কিন নথি অনুযায়ী 2004 সালের 3 নভেম্বর ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরে একটি বার্তা পাঠানো হয়। সেখানে তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। তারেক রহমানের ঢোকার নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে বিস্তারিত তুলে ধরা হয় ওই বার্তায়। নথিটি সম্প্রতি ক্লাসিফাইড হওয়ায় এটি সামনে এসেছে। নথিতে দেখা যায় দূতাবাস অভিবাসন ও জাতীয়তা আইন ধারা 212 এবং রাষ্ট্রপতির ঘোষণা 7750 মোতাবেক নিরাপত্তার পরামর্শ চায়। উল্লেখ্য 2004 সালে রাষ্ট্রপতি বুশ ঘোষণা করেছিলেন যে 7750 স্বাক্ষর করেন যে দুর্নীতিতে জড়িত বা সুবিধাভোগী ব্যক্তিদের অভিবাসী বা অভিবাসী হিসেবে প্রবেশ ঠেকানোর জন্য ওনার ঘোষণা ছিল। নথিতে উল্লেখ করা হয় তারেককে বেপরোয়া দুর্নীতির কারণে যুক্তরাষ্ট্র মিশনের লক্ষ্যগুলো ব্যাপকভাবে হুমকিতে পড়েছে। ঢাকা দূতাবাসে বাংলাদেশের জন্য 3টি বিষয়ে অগ্রাধিকার রয়েছে: গণতন্ত্রায়ন, উন্নয়ন এবং সন্ত্রাসীদের জায়গা না দেয়া। অসংখ্য ধন্যবাদ, একেবারে স্পষ্ট আপনার বক্তব্য, একেবারে স্পষ্ট। তারেকের দুর্নীতিতে 3টি লক্ষ্য অর্জনে বিঘ্নিত হয়। তার অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের কারণে আইনের শাসন ব্যাহত হয়েছে এবং স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে হুমকির মুখে ফেলেছে। চূড়ান্তভাবে আইনের দিদি স্যাংশন দিয়েছিল মার্কিন করতে দিবেন তো, তার স্যাংশন তো অবশ্যই। আচ্ছা পড়েন। হ্যাঁ দিদি, এত সময় নাই, আপনি শেষের দিকে আসেন। ওনাকে তো আমার মানাতে হবে, ও বুঝাতে হবে, আপনি আমাকে একটু সময় দেন। আমি চাচ্ছি স্যাংশনের কোনো ডকুমেন্ট আছে কিনা, স্যাংশন দিয়েছিল কিনা। এটাই তো স্যাংশন, আমি তো নথি না, এটা তো মার্কিন, এটা তো ঢাকাস্থ দূতাবাসের একটা আপনি একটা চিঠি, আমি জানি না, আমি জানি না উইকিলিক্সের চিঠি আপনি পড়ে তো লাভ নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে এই মর্মে কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে কিনা।
এটাই তো No. মানে মার্কিন No. যুক্তরাষ্ট্রে যে এটাও আপনার মন গড়া মুখস্থ কথা আপনি বলতেছেন। তারেক রহমান প্রবেশ করতে বলেন না আমেরিকায়, না, না। কেন এখন পর্যন্ত তারেক রহমান যখন যেতে চাবেন Still তখন তো now. না, ওনার যখন Still প্রয়োজন হবে now. উনি তখন যাবেন, কিন্তু উনি তো স্যাংশন দেন না। যাবে না তো, যেতে পারবে না। না, না, Still এই now মর্মে তো কোনো স্যাংশন sanction নাই। এসে তো সুতরাং আপনি যে মেসেজটা দিচ্ছেন এই লন্ডন অবস্থান করছে। মেসেজটি কাজে আপনি এখন আবার আপনি সত্যটা সঠিক নয়। স্বীকার করছেন না। না, না, এতক্ষণ বললে আপনার এই মেসেজ সঠিক নয়, আমি জানি তো। আপনাকে পড়াতে আমি দিলাম। না, না, আপনি যেটা পাঠ করে শুনলেন সেটা সঠিক নয়। এই কথাগুলোকে এড়িয়ে না, না, যাচ্ছেন। এত দহরম মহরম না, না, ইউক্লিসের তথ্য ঠিক না, অনেক তথ্য সেখানে আছে। তারেক জিয়া কিন্তু বলতে পারতো যে আমেরিকা আসার জন্য, বাট সে নিজে যেতে পারতো। করলাম সেটা আপনি শুনতে চাচ্ছেন না, এটাই যাচ্ছে হচ্ছে না কেন? আপনাদের বলেন। প্রবলেম। না, না, মিথ্যাটাকে কখনো ঢেকে রাখা যায় আপনি না। যেটা পাঠ করে আর এটা শুনলেন সেটা এটাকে ইউক্লিসের আপনি একটা অস্বীকার তথ্য দিলেন করবেন। আপনি। হ্যাঁ, আপনি কি শোনেন, তা এখনো বিশ্বের দুর্নীতির যে ফাইল উত্থাপিত হয়, বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সন্তানের যে দুর্নীতি করেছে সেটা নিয়ে যখন সেমিনার অনুষ্ঠিত হয়, সেই সেমিনারে তারেক রহমান এবং আরাফাত রহমানের কোকর ফাইলগুলো নিয়ে, দুর্নীতির ফাইলগুলো নিয়েই প্রথম সারিতে আলোচনাগুলো হয়। কে আলোচনা আপনি করে? সেটা কিভাবে ঢেকে এই রাখবেন? আলোচনাটা কে করে তারেক প্রথম রহমান নিজে না, কে যেখানে, আলোচনা করে? বলে নিজে এই যেখানে আলোচনাটা মুসলিম কোন জায়গায় হয়? আপনি আপনি বলেন। দুর্নীতির কারণে, আর আপনি সেটা অস্বীকার করছেন। না, কোন তারেক জায়গায় রহমান আলোচনাটা কোন জায়গায় হয়? বলছেন উনি। পালিয়ে আছে কেন, আসছে না কেন, বাংলাদেশে আসছে না কেন? আলোচনাটা কোন টেবিলে হয় সেটা একটু বলেন না, এই জায়গাতে হয়। আর আপনি বলছেন যে সেটা করছেন, আপনি আমার সাথে কথা তর্ক করে করে না, না, আমার আপনার তর্ক কথা অসংখ্য বলছেন না। ধন্যবাদ। বলছি কোন টেবিলে হয় সেটা একটু বলেন, নাম বলেন না। আপনার মোটিভ হচ্ছে আমার কথা যেন শুনতে না পায় কেউ, সেই জন্য আমার কথাগুলোকে আপনি ক্রস করছেন। অথচ বলেন। আপনি যখন কথা বলেছেন আমি একটি কথাও আপনার কথার মধ্যে বলি নাই। আপনি কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না, এবং আপনার এটা শুনতে হবে, সত্য কথা শুনতে হবে। এটা মানে যেটা আমি প্রাসঙ্গিক প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আলোচনার টেবিলে, কোন টেবিলে আলোচনাটা হয়েছে সেই নামটা বলেন না। বাংলাদেশে আসতে পারে না, তার যে 111 হয়েছিল দুর্নীতির কারণে, আর আপনি বলছেন আমার নেত্রী বলেছে। হ্যাঁ, আমার নেত্রী ঠিকই তো বলেছে। 111 এসেছে আমাদের আন্দোলনের জন্য। আপনারা অন্যায় করেছেন, হাওয়া ভবন করেছেন, দুর্নীতি করেছেন, লুট করেছেন, খুন করেছেন। এসএম কিবরিয়া বা আমাদের হাসানুল্লাহ মাস্টার, মমতাজ ভাই সহ আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। জামালউদ্দিন চৌধুরী, আপনি শেষ করবেন। জি, আমি যে কথাটি বলছিলাম যে আপনি যে বারবার যে দুর্নীতির বিষয়গুলো নিয়ে আসছেন, তারেক জিয়া বা কোকর, যেগুলো এফবিআই এজেন্ট কি বাংলাদেশের সরকার কি তাদেরকে কি প্রভাবিত করে নিয়ে এসেছিল আপনি মনে করেন? এটা তো কোনদিন হতে পারে না। আমাকে প্রশ্ন হ্যাঁ, আপনাকে বলছি, বা আমি আচ্ছা। আপনার সামনে দর্শক আচ্ছা, তাহলে সামনে প্রশ্নটা আনছি। না, উত্তর আমি দিই। বলছি সেটা আমি কথা শেষ করিনি, যেহেতু যেটা, সুতরাং আপনাকে সময় পাওয়া যাবে না। এটা অবশ্যই চিন্তা করতে হবে যে এফবিআই এজেন্টটা এইভাবে আসে নাই, ওটা সরকারের অনুমতি নিয়ে এসছে। জি। তো সেক্ষেত্রে অবশ্যই সমস্ত কিছুতে প্রমাণ। আপনি এখন বলবেন যে সরকার আছে, সুতরাং বাংলাদেশ সরকার তো কোকোকে ইনভাইট করেছে, তাকে দোষারোপ, কিন্তু এফবিআই এজেন্ট এখানে সাক্ষী দিতে এসলো। না, না, এটার উত্তরটা শেষ করি। জি, এই উত্তরটা যদি যেমন আজকে আজিজ সাহেবের ব্যাপারে যে স্যাংশনটা আসছে, এটা ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট একদম ক্লিয়ার তার একটা ধারা উল্লেখ করে দিয়েছেন। আপনি আমাকে এরকম একটা ধারা উল্লেখ করে বলেন যে অসংখ্য ধন্যবাদ। আমরা শফিকুল আলম, জি, আপনার কাছে শুনবো, যেই স্যাংশনগুলোর কথা বলা হচ্ছে এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আপনার কাছে কি মনে হয়? আপনারা পুরনো মতিউর রহমান, কথাই চলে গেছেন। জি। আমার তো মনে হয় যে, আমি তো বললামই, আমার কথা স্পষ্ট। এখানে আমার মনে হয় এটা খুবই সিম্বলিক একটা স্যাংশন। এটা খুব, ইটস নট এ বিগ ডিল, আমার যেটা মনে হয়। এটা হলো আমার কথা। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।